আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জৈব অ্যাসিডের উপরে প্রথম পর্বের আলোচনায় জৈব অ্যাসিড কী এবং এর কয়েকটি প্রস্তুত পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই জেনে নেওয়া যাক যে জৈব অ্যাসিড কী। জৈব অ্যাসিড হচ্ছে কোনো জৈব অণুতে যদি একযোজী কার্বক্সিল মূলক যুক্ত থাকে তাহলে তাকে আমরা জৈব অ্যাসিড বলে থাকি। তোমরা জানো যে জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেত হচ্ছে কার্বক্সিল মূলক। এই মূলকটিকে যদি আমরা এখানে অর্ধেক করি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এই অংশটুকু হচ্ছে কার্বনাইল মূলক এবং পাশেরটুকু হচ্ছে হাইড্রোক্সিল মূলক। এই কার্বনাইল মূলকের থেকে কার্ব এবং হাইড্রোক্সিল মূলক থেকে এই অক্সিল, এই দুটি অংশ সংযুক্ত করে এই মূলকের নামকরণ করা হয়েছে কার্বক্সিল মূলক। এই কার্বক্সিল মূলক যুক্ত জৈব অণুকেই বলা হয়ে থাকে জৈব অ্যাসিড। এখন এই জৈব অ্যাসিডকে আবার বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যায়। তার মধ্যে যদি আমরা গঠন অনুসারে বলি, জৈব অ্যাসিডকে দুটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে অ্যালিফেটিক, দুই হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফেটিক হচ্ছে যদি অ্যালকাইল মূলকের সাথে এই কার্বক্সিল মূলক যুক্ত থাকে, যেমন CH3 COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। যদি এরকম বেনজিন চক্রের সাথে আমরা একটি কার্বক্সিল মূলক যুক্ত করি, এটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড, অর্থাৎ এটি হচ্ছে একটি অ্যারোমেটিক অ্যাসিড। তোমরা জানো যে এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে। এই যে ইথানোয়িক অ্যাসিড যেটা দেখতে পাচ্ছ, এই ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, তার নাম হচ্ছে ভিনেগার বা সিরকা, যেটাকে খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কার্বক্সিল মূলকের সংখ্যার উপর ভিত্তি করেও জৈব অ্যাসিডকে শ্রেণীবিভাগ করা যায়। যদি কোনো যৌগের অণুতে একটিমাত্র কার্বক্সিল মূলক বিদ্যমান থাকে, সেটাকে আমরা মনোকার্বক্সিলিক অ্যাসিড বলতে পারি। দুইটা থাকবে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, তিনটা থাকবে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। এইভাবেও এটাকে শ্রেণীবিভাগ করা যায়। আমি তোমাদের জানার সুবিধার্থে এবং অবজেক্টিভ কোশ্চেন আসে এরকম কয়েকটি জৈব অ্যাসিড এর সংকেত তোমাদের এখানে আমি উল্লেখ করছি। প্রথমেই দেখো ইথানোয়িক অ্যাসিড, যেটা আমি এইমাত্র লিখেছিলাম। যেমন এটি হচ্ছে একটি মনোকার্বক্সিলিক অ্যাসিড, কারণ একটি মাত্র কার্বক্সিল মূলক বিদ্যমান রয়েছে। তারপর হচ্ছে এটা হচ্ছে অত্যন্ত পরিচিত একটি অ্যাসিড। এটা হচ্ছে একটি ডাইকার্বক্সিলিক অ্যাসিড, যার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড থাকে কোথায়? তেঁতুলের মধ্যে। তারপরে হচ্ছে আরেকটি পরিচিত অ্যাসিড, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড থাকে এখানে একটু লেবুতে CH2 COOH CH2 COOH আর HO, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডটি লেবুতে আমরা পাই এবং এইগুলো অত্যন্ত পরিচিত অ্যাসিড। এই জিনিসগুলো তোমরা, এদের সংকেতগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা এ পর্যায়ে আজকের যে মূল আলোচনা, আমাদের জৈব অ্যাসিডের প্রস্তুতি, এখানে একটু উল্লেখ করতে চাই যে আমাদের
জৈব অ্যাসিডের শ্রেণীবিভাগ অনুসারে যদিও বিভিন্ন রকমের অ্যাসিডের কথা উল্লেখ করেছি, মনো, ডাই, ট্রাই, আমরা আজকে শুধুমাত্রই মনোকার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুত প্রণালী নিয়ে আলোচনা করব। এবং এই যে মনোকার্বক্সিলিক অ্যাসিড, এই মনোকার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে অ্যালিফেটিক যে মনোকার্বক্সিলিক অ্যাসিডগুলো রয়েছে, এই অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক অ্যাসিডকে বলা হয়ে থাকে ফ্যাটি অ্যাসিড। কারণ হচ্ছে ফ্যাট মানে হচ্ছে চর্বি। তোমরা জানো যে এই শ্রেণীর যে উচ্চতর সদস্যগুলো, সেই উচ্চতর সদস্যগুলোকে প্রাথমিকভাবে ফ্যাট বা চর্বির আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছিল। এজন্যই কিন্তু এদের নামকরণ করা হয়েছে ফ্যাটি অ্যাসিড। তবে আজকে শুরুতেই আমরা যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালকোহল বা অ্যালডিহাইডের জারণ প্রক্রিয়ার মাধ্যমে জৈব অ্যাসিড প্রস্তুতি। প্রথমে আমি একটি সাধারণ বিক্রিয়া উল্লেখ করছি। এখানে লক্ষ্য করো, আমরা যদি অ্যালকোহলকে জারণ করে জারক হিসেবে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করি, এখানে লক্ষ্য করো এখান থেকে একটি হাইড্রোজেন আর এই অক্সিজেন হয়ে যাচ্ছে পানি, আর এখানে অবশিষ্ট থাকতেছে আর CHO, আর এখানে থাকতেছে হচ্ছে পানি। এরপরে উৎপন্ন এই অ্যালডিহাইডকে পুনরায় যদি জারণ করা হয় একই জারকের সাহায্যে K2O7H2SO4, তাহলে আমরা পেয়ে যাব জৈব অ্যাসিড। অক্সিজেনটা এখানে দিলে হয়ে যাচ্ছে জৈব অ্যাসিড। আমরা একটি উদাহরণ নিই। আমরা এখানে আর এর পরিবর্তে ধরে নাও আমরা এখানে নিলাম ইথানল। ইথানলকে যদি জারিত করি অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট সহযোগে, সেক্ষেত্রে দেখো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে ইথানল। আমি শুধু ইথানল লিখলাম এবং এটাকে যদি আবারও জারণ করা হয় সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ইথানোয়িক অ্যাসিড। তাহলে এভাবে আমরা এই অ্যালকোহল অথবা অ্যালডিহাইডের জারণের মাধ্যমে আমরা খুব সহজেই জৈব অ্যাসিডকে সাধারণভাবে প্রস্তুত করতে পারি। এরপরে আমরা 2 নম্বর যে পদ্ধতিটি দেখব সেটা হচ্ছে অ্যালকেন নাইট্রাইলের অম্লীয় আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে জৈব অ্যাসিড প্রস্তুতি। তবে এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন যে এক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ হ্যালোজেন অ্যালকেনকে যদি আমরা এক্ষেত্রে অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করি, এখানে লক্ষ্য করো যে অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোজেন অ্যালকেনকে অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইডের সাথে যদি বিক্রিয়া ঘটানো হয়, দেখতে পাচ্ছ পটাশিয়ামের সাথে হ্যালোজেন যুক্ত হয়ে পটাশিয়াম হ্যালাইড, আর আর এর সাথে CN যুক্ত হয়ে অ্যালকেন নাইট্রাইল, CN আর হয়ে যাচ্ছে পটাশিয়াম হ্যালাইড। এই উৎপন্ন অ্যালকেন নাইট্রাইলকে যদি আমরা অ্যাসিডীয় আর্দ্র বিশ্লেষণ করি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে 2 অণু পানি দিয়ে আর্দ্র বিশ্লিষ্ট হয়ে এখানে হয়ে যাচ্ছে আর COOH, এইখানে 2টো অক্সিজেন আর একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বক্সিল মূলক, আর থেকে যাচ্ছে 3টা হাইড্রোজেন আর নাইট্রোজেন, এখানে হয়ে যাচ্ছে অ্যামোনিয়া। এখানে দেখতে পাচ্ছ যে উৎপন্ন হয়ে গেছে জৈব অ্যাসিড। এখন আমরা এখানে যদি আমরা মিথাইল আয়োডাইড এর সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে উৎপন্ন হচ্ছে মিথাইলের সাথে সায়ানাইড অর্থাৎ ইথেন নাইট্রাইল
পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আয়োডিন, পটাশিয়াম আয়োডাইড। এই ইথেন নাইট্রাইলকে যদি আমরা অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করি, সেক্ষেত্রে সায়ানোমূলক আদ্র বিশ্লেষিত হয়ে জৈব অ্যাসিড মূলকে রূপান্তরিত হয়, অর্থাৎ উৎপন্ন হয়ে যাচ্ছে ইথানোয়িক অ্যাসিড। নাইট্রোজেনের সাথে এখান থেকে 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন হয়ে যাচ্ছে অ্যামোনিয়া। তাহলে এভাবেও আমরা এই অ্যালকেন নাইট্রাইলের অম্লীয় আদ্র বিশ্লেষণের মাধ্যমে খুব সহজেই জৈব অ্যাসিড সংশ্লেষণ করতে পারি। এর পরবর্তীতে আমরা দেখি গ্রিগনার্ড বিকারক থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারক, তোমরা জানো যে গ্রিগনার্ড বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে বলা হয়ে থাকে গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করি, তাহলে প্রথমে একটি যৌথ যৌগ গঠিত হবে, পরবর্তীতে এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি সেক্ষেত্রে পাওয়া যাবে জৈব অ্যাসিড। আমরা প্রথমে একটি সাধারণ বিক্রিয়া দেখব। এখানে লক্ষ্য করো যে RMgX গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডের যদি বিক্রিয়া করি, এখানে লক্ষ্য করো যে অ্যালকাইল মূলকটি এইটার সাথে হলো, আর ম্যাগনেসিয়াম এই বন্ধনটা ভেঙে এখানে যাবে এবং এইটার সাথে এটা যুক্ত হয়ে প্রথমে একটি যৌথ যৌগ গঠিত হবে, ও ডাবল বন্ড সি, এখানে হলো আর এইখানে যাচ্ছে MgX। এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি পানির সহযোগে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ও ডাবল বন্ড সি, এখানে আর, এখানে হয়ে যাচ্ছে ওএইচ যুক্ত হয়ে ওএইচ হয়ে যাচ্ছে, আর ম্যাগনেসিয়াম এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। দেখতে পাচ্ছ যে RCOOH জৈব অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে। আমরা যদি এখানে গ্রিগনার্ড বিকারক হিসেবে মনে করো আমরা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নামক গ্রিগনার্ড বিকারক এবং এর সাথে যদি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া করি, সেক্ষেত্রে মিথাইল মূলকটি এই কার্বনকে আক্রমণ করলো এবং কার্বন অক্সিজেনের মধ্যকার পাই বন্ধন ভেঙে অক্সিজেনে স্থানান্তরিত হলো এবং এটার সাথে গিয়ে ম্যাগনেসিয়াম আয়োডাইড যুক্ত হয়ে একটি অস্থায়ী যৌথ যৌগ গঠিত হলো CH3, আর এখানে হয়ে যাচ্ছে OMgI। এই যৌথ যৌগটিকে যদি আমরা পানির যোগে আদ্র বিশ্লেষণ করি, সেক্ষেত্রে ও ডাবল বন্ড COH, আর এখানে হয়ে যাচ্ছে CH3, আর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড। দেখতে পাচ্ছ যে আমাদের উৎপন্ন হয়ে গেছে কি ইথানোয়িক অ্যাসিড। এরপরে আমরা দেখব তেল বা চর্বি থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি। তোমরা জানো যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড এস্টারকে বলা হয়ে থাকে তেল বা চর্বি। এই তেল বা চর্বিকে যদি অ্যাসিডীয় আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে উচ্চতর ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এখানে লক্ষ্য করো আমরা CH2 O CR এটা হচ্ছে তেল বা চর্বির সংকেত। এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি পানির সহযোগে, অম্লীয় আদ্র বিশ্লেষণ অ্যাসিডের উপস্থিতিতে, এখানে দেখতে পাচ্ছ যে 3টা আছে, এখানে আমি দিলাম 3। সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো যে এই যে এইটুক এবং এইটুকের সাথে
এই 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে অ্যাসিড, আর এই ওএইচটা এইটুকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে CH2OH, এখানে হয়ে যাচ্ছে CHOH, CH2OH, আর এখানে হচ্ছে 3RCOOH। এখানে উচ্চতর ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, তেল এবং চর্বিকে আদ্র বিশ্লেষণ করবে, এবং সেক্ষেত্রে এখানে যে আর দেখতে পাচ্ছ, এখানে প্রায় আরের যে কার্বন চেইন সেটা হচ্ছে 12 থেকে 18 কার্বন বিশিষ্ট যে অ্যালকাইল গ্রুপযুক্ত যে ফ্যাটি অ্যাসিডগুলো, সেই ফ্যাটি অ্যাসিডগুলো এই তেল বা চর্বিকে আদ্র বিশ্লেষণ করলে পাওয়া যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা এই দুটি শিল্প উৎপাদন নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে ফর্মিক অ্যাসিড, অপরটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। প্রথমেই দেখব যে ফর্মিক অ্যাসিডকে কীভাবে শিল্পক্ষেত্রে প্রস্তুত করা যায়। ফর্মিক অ্যাসিডকে শিল্পক্ষেত্রে এই কার্বন মনোক্সাইডের সাথে কস্টিক সোডার বিক্রিয়া করা হয়। এখানে লক্ষ্য করো যে কার্বন মনোক্সাইড এবং কস্টিক সোডাকে যদি এখানে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 8 অ্যাটমসফিয়ার চাপে যদি বিক্রিয়া ঘটানো হয়, সেখানে লক্ষ্য করো যেখানে হাইড্রোজেন একটি কার্বন 2টি অক্সিজেন, একটি কার্বন 2টি অক্সিজেন, আর এই হচ্ছে সোডিয়াম। উৎপন্ন হচ্ছে কি সোডিয়াম মিথানয়েড। এই সোডিয়াম মিথানয়েডকে যদি সালফিউরিক অ্যাসিড সহযোগে আদ্র বিশ্লেষণ করা হয়, সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো আমরা এটা যদি একটু ভেঙে রেখে SO4H, তাহলে এইটুকের সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে উৎপন্ন হয়ে যাবে ফর্মিক অ্যাসিড, আর সোডিয়ামের সাথে এইটুক যুক্ত হয়ে উৎপন্ন হয়ে যাচ্ছে সোডিয়াম বাই সালফেট। এখানে যে মিথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এই মিথানোয়িক অ্যাসিডকে পরবর্তীতে 101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পাতন করা হয়, তাহলে পাতিত তরল রূপে এই মিথানোয়িক অ্যাসিডকে সংগ্রহ করা হয়ে থাকে। এ পর্যায়ে আমরা দেখব যে ইথানোয়িক অ্যাসিডকে শিল্পক্ষেত্রে কিভাবে প্রস্তুত করা যায়। ইথানোয়িক অ্যাসিডকে শিল্পক্ষেত্রে পেট্রোলিয়ামের যে তাপীয় বিয়োজন এবং তাপীয় বিয়োজনের ফলে যে অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যায়, সেই অ্যাসিটিলিন গ্যাসকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করি, এবং এখানে শর্ত হচ্ছে 1 থেকে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো হয়, সেক্ষেত্রে উৎপন্ন হয় প্রথমত ইথানল, এবং এই ইথানলকে যদি অক্সিজেন সহযোগে ম্যাঙ্গানাস অ্যাসিটেট প্রভাবকের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, সেক্ষেত্রে এই ইথানল জারিত হয়ে উৎপন্ন হয়ে যায় ইথানোয়িক অ্যাসিড। পরবর্তীতে এটাকে 118 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এটাকে পাতন করা হয়, সেক্ষেত্রে আমরা পাতিত তরল রূপে পাবো এই ইথানোয়িক অ্যাসিড। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা সর্বশেষ আরও একটি প্রস্তুত পদ্ধতি দেখব, সেটা হচ্ছে আলফা হ্যালোজিনো এই কার্বক্সিলিক অ্যাসিডকে কিভাবে প্রস্তুত করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং এক্ষেত্রে আলফা হাইড্রোজেন যুক্ত যে অ্যাসিড, জৈব অ্যাসিড, সেই জৈব অ্যাসিডের সাথে উত্তপ্ত অবস্থায় অথবা সূর্যালোকের উপস্থিতিতে যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, সেক্ষেত্রে এই আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনগুলো হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়ে আলফা হ্যালোজিনো কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। এক্ষেত্রে আমরা একটি উদাহরণ দেখি, এবং এই বিক্রিয়া আলফা হ্যালোজিনো অ্যাসিড প্রস্তুতিতে যদি আমরা লোহিত ফসফরাস ব্যবহার করি, সেক্ষেত্রে বিক্রিয়াটি আরও
তড়িৎ গতিতে সংগৃহীত হয় এবং সেক্ষেত্রে আমরা যদি এখানে ইথানোয়িক অ্যাসিড নেই, লক্ষ্য করো তোমরা যে ইথানোয়িক অ্যাসিডের সাথে আমরা যদি ক্লোরিনের বিক্রিয়া করি, লোহিত ফসফরাস এর উপস্থিতিতে যদি আমরা উত্তপ্ত করি, সেক্ষেত্রে তোমরা জানো যে আলফা হাইড্রোজেন হচ্ছে কার্যকরীমূলক যে কার্বনের সাথে সংযুক্ত থাকে সেই কার্বনটিকে বলা হয়ে থাকে আলফা কার্বন, এবং সেই কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেনের নামই হচ্ছে আলফা হাইড্রোজেন। অর্থাৎ এখানে 3টি আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে লোহিত ফসফরাসের উপস্থিতিতে এই ইথানোয়িক অ্যাসিডের এই আলফা কার্বনের যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন পর্যায়ক্রমে ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হবে। প্রথম ধাপে এখানে তোমরা দেখো যে একটি হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত যদি হয়, সেক্ষেত্রে Cl CH2 COOH, আর প্রতিস্থাপিত হাইড্রোজেন আর একটি ক্লোরিন মিলে হয়ে যাচ্ছে HCl, অর্থাৎ মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড বা 2-ক্লোরো ইথানোয়িক অ্যাসিড। এর পরবর্তী ধাপে Cl2 COOH আবারও যদি বিক্রিয়া করে লোহিত ফসফরাসের উপস্থিতি যদি উত্তপ্ত করা হয়, আরও একটি হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ সেক্ষেত্রে 2,2-ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড আর কোনো HCl হবে। সর্বশেষ হচ্ছে এই ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিডকে যদি আবার বিক্রিয়া করানো হয় লোহিত ফসফরাস এর উপস্থিতিতে, অবশিষ্ট যে আলফা হাইড্রোজেনটি রয়েছে সেটিও আরেকটি ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে 2,2,2 ইথানোয়িক অ্যাসিড, আর প্রতিস্থাপিত হাইড্রোজেন এখানকার আরেকটি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয়ে যাচ্ছে HCl। তাহলে এখানে এই যে এই লোহিত ফসফরাসের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন যুক্ত জৈব অ্যাসিডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় এখান থেকে আলফা হাইড্রোজেনগুলো পর্যায়ক্রমে হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপিত হয়ে মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড, এখানে ডাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড, এখানে ট্রাইক্লোরো ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এবং এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়াটিকে আবিষ্কারকের নাম অনুসারে হেল-বোলহার্ড-জারিনস্কি বিক্রিয়া বলা হয়ে থাকে। তোমাদের এটি অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে হেল-বোলহার্ড-জারিনস্কি বিক্রিয়া কি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই বিক্রিয়াটি দিয়ে তোমরা উত্তর করতে পারবে। তবে শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আমাদের আজকের আলোচনার সর্বশেষ বিষয়। আমি আশা করি তোমরা আজকের আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ। আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর আমার ক্লাসগুলো তোমরা যদি ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, তাহলে সবার আগে আমার ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।